হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিকস নিয়ে আলোচনা করার জন্য হাজির হয়েছি। সেটা হচ্ছে অ্যাজ এ কেমিক্যাল ইঞ্জিনিয়ার আমাদের কিন্তু মাইক্রোসফট অফিসের যে বেসিক তিনটা অ্যাপস আছে, সফটওয়্যার আছে, সেগুলো হচ্ছে পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড এবং মাইক্রোসফট এক্সেল। এই তিনটা সম্পর্কে মোটামুটি একটা বেসিক একটা ধারণা থাকাটা খুবই ইম্পর্ট্যান্ট। ওকে, তো আমিও জানি যে ইউটিউবে পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড এবং এক্সেলের উপরে ক্লাস আছে, কিন্তু আমি চাচ্ছি যে 5-6টা ভিডিওর মধ্যে আমি মানে মোটামুটি যেই কাজগুলো বা যেই ফাংশনগুলো আমাদের জানা থাকাই লাগবে, ওকে, অ্যাজ এ ইঞ্জিনিয়ার। ওকে, তো আমি চাচ্ছি যে সেই কাজগুলো আমার এই চ্যানেলে যে এই ভিডিওগুলো যাতে থাকে, তাহলে কি হবে যে মানে বাইরের থেকে অনেকগুলো ইউটিউব ভিডিও না দেখে আমার এই 5-6টা ভিডিও যদি কেউ দেখে, মোটামুটি দেখে, তাহলে আর কি মানে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট ওয়ার্ড এবং মাইক্রোসফট এক্সেলের উপরে মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে এবং মানে কাজ চালায় নেওয়ার মতো মোটামুটি ফাংশন আমরা মোটামুটি এখানে ডিসকাস করেই দিব। ওকে, তো আজকে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ওপর ভিডিও লেকচারটা তৈরি করব মেইনলি। তো দেরি না করে শুরু করা যাক। তো প্রথমেই এই যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট 2016 যে ভার্সানটা আছে, আমি সেইটা আমার ইনস্টল দেওয়া আছে। কেউ চাইলে 2013 ইউজ করতে পারে, কোনো সমস্যা নাই, বাট 2013 পরেরগুলো আপডেটেড যেগুলো আছে এগুলা ইউজ করাটা বেটার, কারণ এখানে ফাংশনগুলো অনেকটা ইউজার ফ্রেন্ডলি এবং অনেক বেশি আছে। ওকে, তো আমি প্রথমেই এটা ডাবল ক্লিক করে প্রথমে অন করি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। আচ্ছা, এই যে চলে আসছে। প্রথমে আমরা কি করব যে এই যে এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট দেওয়া আছে, তাই না? আমরা চাইলে টেমপ্লেট ইউজ করতে পারি, কিন্তু আমি সবসময় রেকমেন্ড করব যে টেমপ্লেটগুলো ইউজ না করতে। ওকে, টেমপ্লেট ইউজ না করাটাই বেটার, কারণ এটা আসলে প্রফেশনাল লুক দেয় না। তো সবচেয়ে ভালো হচ্ছে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিয়ে অন করা। তো আমি ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে ক্লিক করে অন করলাম। আচ্ছা, এবার সবাই কি করে এখান থেকেই লেখা শুরু করে দেয়, যে এখানে ক্লিক করে লেখা শুরু করে দেয়। ওকে, কিন্তু আমি সেটা করব না। ওকে, আমরা কখনোই সেটা করব না। আমরা কি করব, এই যে লেআউট আছে না, এই লেআউট থেকে আমরা সবসময় এই যে ব্ল্যাঙ্ক যেই লেআউটটা আছে আমরা সেটা সিলেক্ট করব। মানে এখন কিন্তু ব্ল্যাঙ্ক, পুরোটাই সাদা। এইভাবে আমরা প্রথমে শুরু করব, কারণ ব্ল্যাঙ্কের উপরে আমরা যত ডিজাইন করার করব। আর একটা কথা মনে রাখতে হবে যে পাওয়ার পয়েন্টের মাধ্যমে কিন্তু আমরা গ্রাফিক্সও ডিজাইন করতে পারি। আমরা জানি যে অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপের মাধ্যমে আমরা গ্রাফিক ডিজাইন করি, বাট আমরা কিন্তু এখানে মোটামুটি পাওয়ার পয়েন্টের যদি ভালো একটা জ্ঞান থাকে, আমরা কিন্তু মোটামুটি পাওয়ার পয়েন্টেই কাজ চালানোর মতো কিন্তু গ্রাফিক্স অ্যানিমেশন আমরা তৈরি করে ফেলাইতে পারি। ওকে, আমি চেষ্টা করব সেই লেভেলে যাতে মানে আমার ভিউয়ার্স যারা আছে তারা যাতে করতে পারে। ওকে, অ্যানিমেশন দেন হচ্ছে কি বলে গ্রাফিক্স ডিজাইন এইগুলো করতে পারে এই পাওয়ার পয়েন্টে। ওকে, আচ্ছা, তো প্রথমেই আমরা কি করব যে প্রথমে ফাংশনটা যেটা শিখবো সেটা হচ্ছে যে এখানে তো ব্ল্যাঙ্ক, তাই না? তো আমরা প্রথমেই চাচ্ছি যে কিছু একটা লিখতে, তো আমাদের লিখতে হবে। তো আমরা কি করব, এই যে এখানে আছে না, এই যে ড্রয়িং যে ইয়াটা আছে, এটার আন্ডারে যে এই যে টেক্সট বক্স, আমরা প্রথমে টেক্সট বক্স আনবো। ওকে, আমাদের প্রথম কাজ টেক্সট বক্স আনা। তো সাপোজ আমি এই যে এখানে ক্লিক করলাম, ক্লিক করে এই যে এবার ড্র্যাগ করে এই যে এই পর্যন্ত সাপোজ আমি আনলাম। এবার আমার এখানে লিখতে হবে, তাই তো? তো আমি প্রথমে কি লিখি, যে টেক্সট বক্স এটা লিখলাম, জাস্ট একটা লিখলাম। এরপরের কাজটা কি হবে? এরপরের কাজ অবশ্যই আমাদের থাকে কি, যে আমি সিলেক্ট করলাম, এই যে কন্ট্রোল অল, মানে কন্ট্রোল এ দিয়ে আমরা অল সিলেক্ট করতে পারি, অথবা আমরা ম্যানুয়ালিও সিলেক্ট করতে পারি, যে ওকে এই যে এইভাবে ক্লিক করেও সিলেক্ট করতে পারি, কোনো সমস্যা নেই। তো আমি মাঝে মধ্যে কিছু মানে শর্টকাটস কি যেগুলো সেগুলো বলতে থাকবো। ওকে, তো সেগুলো নোট ডাউন করে রাখা যেতে পারে। আচ্ছা, কন্ট্রোল এ দিয়ে মানে আমি সিলেক্ট করলাম। এখন টেক্সট বক্স তো লেখা আছে। আচ্ছা, এবার আমাদের কি ফন্ট চেঞ্জ করতে হবে, তাই না? মানে এখানে আছে বাই ডিফল্ট ক্যালিব্রি, আমরা ক্যালিব্রি ইউজ না করে আমরা আমাদের কিছু ওয়েল নোন মানে কি বলে ফন্টস আছে, যেরকম টাহোমা, আমরা এটা ইউজ করতে পারি। দেখি এটা কেমন হয়, এই যে এমন আসে। তারপরে আমরা চাইলে এটাকে ইনক্রিজ করতে পারি, মানে ফন্ট সাইজকে, এই যে এইখানে এটার আন্ডারে এসে আমি ফন্ট সাইজকে আরও বড়ো করতে পারি। এই যে সাপোজ 80-তে দিয়ে রাখলাম। ওকে, আচ্ছা, এবার চাইলে আমরা এটাকে বোল্ড করতে পারি, চাইলে আমরা এটাকে ইটালিক করতে পারি, এই যে ইটালিক। ওকে, আমরা চাইলে এটাকে আন্ডারলাইন করে দিতে পারি।
আবার আমরা চাইলে এই যে এখানে এস এর মতো একটা টেক্সট শ্যাডো দেওয়া আছে, আমরা চাইলে টেক্সট শ্যাডো দিতে পারি এই যে, ঠিক আছে। তো এগুলো আসলে আমাদের মানে যদি কখনো দরকার পড়ে আমরা সেগুলো ইউজ করবো। তো আমাদের আপাতত শ্যাডো আমরা ইউজ না করি, আন্ডারলাইন ইউজ না করি, ইটালিক যে ফন্ট এটাও না ইউজ করি, এটা বোল্ড অবস্থায় থাকার দরকার নেই কিছু। আচ্ছা, এরপরে আমরা যদি কখনো চাই যে না আমাদের তো এটা অ্যালাইনমেন্ট, এটা লেফট অ্যালাইনমেন্ট হয়ে আছে, আমরা যদি চাই যে এই লেখাটা যাতে এইখানে মাঝখানে আছে, তো আমরা তাহলে কি করব? আমরা একটা কাজ করতে পারি, কি আমরা অনেকে কি করি যে শিফট চেপে চেপে এইখানে আনি, ওকে। কিন্তু আসলে এইটা যে আসলে এইখানে মাঝখানে আসলো এটার তো গ্যারান্টি নেই, তাই না? তো আমরা কি করব সেক্ষেত্রে, এই যে এখানে এই যে অ্যালাইনমেন্টের একটা দেওয়া আছে, অপশন দেওয়া আছে, এই যে এই কয়টা, এই যে আমি মানে সবসময় এই কার্সারের দিকে আমরা খেয়াল করবো, ওকে। এই যে এটা কি লেফট অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে মিডল অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট, এবং এইটা যদি আমরা ইউজ করি এটা হচ্ছে জাস্টিফাই, ওকে। জাস্টিফাইয়ের মানে কাজটা কি সেটা আমি মানে দেখাচ্ছি একটু পরেই। তো এই তিনটা প্রথমে আমি মাঝখানেরটাতে ক্লিক করলাম, এই যে চলে আসলো, ওকে। আচ্ছা, আমরা চাইলে এটাকে রাইট অ্যালাইনমেন্টও করতে পারি, এই যে রাইট অ্যালাইনমেন্ট, ওকে। তো আমি মোটামুটি বুঝাইতে পারছি যে কিভাবে এই অ্যালাইনমেন্টগুলো করতে হয়, ওকে। আচ্ছা, এরপরে আমরা আরেকটা কাজ করি, সেটা হচ্ছে কি যে আমি কন্ট্রোল অল মানে এ দিয়ে মানে সিলেক্ট করলাম। এরপরে কি আমরা চাইলে ফন্টকে চেঞ্জও করতে পারি, যেরকম টাইমস নিউ রোমানও আমরা ইউজ করতে পারি, এটাও খুবই ভালো একটা ফন্ট, টাইমস নিউ রোমান, ওকে। আচ্ছা, তাহলে এরপরে চাইলে আমরা কিন্তু এই যে এখানে এর উপরে যে একটা মানে কি বলে অ্যারো দেওয়া আছে না, আমরা চাইলে এটা দিয়ে বড় করতে পারি, অথবা এই যে এ দিয়ে যে নিচের দিকে যে একটা চিহ্ন দেওয়া আছে না অ্যারো, এটা হচ্ছে ছোট বোঝাচ্ছে আর কি, আমরা ছোট করতে পারি, আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা এটাকে ছোট বড় করতে পারবো, কোনো সমস্যা নেই। আমরা যদি চাই যে আমরা এই টেক্সট বক্সের যে লেখাটা আছে এটার কালার চেঞ্জ করতে পারবো, আমরা সেটাও মানে কালার চেঞ্জ করবো, সেটাও করতে পারি। কীভাবে? এই যে সাপোজ আমরা রেড করতে চাইলে রেড, আমরা যদি সাপোজ যে চাই যে না ব্লু থাক ব্লু, ওকে। মানে আমাদের মতো করে আমরা এটা কিন্তু চেঞ্জ করতে পারবো, কোনো সমস্যা নেই। মানে ফন্টকে নিয়ে আমরা যা ইচ্ছা এখন আপাতত মানে যে কোনো ফরম্যাটে আমরা নিয়ে যেতে পারি ফন্টকে, ওকে। আচ্ছা, এরপরে আমি এবার কি করব যে এটাকে মানে মুছে দিয়ে এটাকে জাস্টিফাই আনলাম, ওকে। জাস্টিফাই নিয়ে আসার পরে আমাদের এটার ফন্ট সাইজকে আমরা সাপোজ একটু কমাই দিই, 36-এ রাখি, ওকে। 36-এ রাখার পরে এবার আমরা কি করব যে আমরা একটা কিছু লিখি, ঠিক আছে। যে কোনো একটা লাইন যদি লিখি, মানে মানে আমি সাপোজ বই থেকে একটা লাইন লিখতেছি, প্রসেস কন্ট্রোল বই থেকে, ওকে। সেটা কি যে বিটুইন দ্য মানে র্যান্ডম একটা লাইন লিখতেছি, ওকে। মেজারিং ডিভাইস and the final control element comes the controller, ঠিক আছে। আর আমি জাস্ট এটা মানে আমরা একটু করব, এটাকে নিয়ে এবার একটু মানে একটু ফরম্যাটিং করব। তো আমি প্রথমে কি করব, সিলেক্ট অল, মানে আমি সম্পূর্ণটা সিলেক্ট করতে যাচ্ছি, তাহলে আমাকে কী করতে হবে, কন্ট্রোল এ প্রেস করতে হবে। আচ্ছা, আমি এটার ফন্ট সাইজটা একটু কমাই দিই। আচ্ছা, এখন সাপোজ আমি এটাকে বোল্ড করব না, তাহলে আমাকে এটা মানেই করে দিতে হবে। আমি সাপোজ এটাকে কালো রঙের আনতে যাচ্ছি, তাহলে কালো করতে পারি, এই যে চলে আসলো। আর একটু ছোটো করতে পারি ইচ্ছে চাইলে, কিন্তু আমি এরকমই থাক, বুঝাইতে সুবিধা হবে একটু বড় থাকলে, ওকে। আচ্ছা, এরপরে আমি যা যা শিখছি আমি সেইগুলো কিন্তু এখানেও অ্যাপ্লাই করতে পারি। আমি বোল্ড করতে পারি, চাইলে ইটালিক করতে পারি, আমি চাইলে আন্ডারলাইন করতে পারি, আমি চাইলে শ্যাডো দিতে পারি। আচ্ছা, এরপরে আমি যদি চাই যে এই যে দুইটা লাইন আছে না, এই যে দুইটা লাইন, এই দুইটা লাইনের মধ্যে স্পেসিংটা আমি চাইলে কিন্তু বাড়াইতে কমাইতে পারি। কিভাবে? যে এই যে এখানে এই যে প্যারাগ্রাফের আন্ডারে এই যে এখানে একটা আছে না লাইন স্পেসিং, এই লাইন স্পেসিং আমি ক্লিক করি, আমি যদি সিলেক্ট করি যে কোনো একটা, তাহলে যে আস্তে আস্তে কী হইতে থাকবে, সাপোজ আমি যদি 1.5 করি, তাহলে এই যে মাঝখানের এই যে স্পেসিংটা ছিল এটা কিন্তু কী হয়ে গেছে, বেড়ে গেছে, ওকে।
আচ্ছা, তা এরকম আমরা স্পেসিং বাড়াইতে কমাইতে পারি। আচ্ছা, এরপরে এই যে আমি জাস্টিফাই ক্লিক করে এটা লিখলাম না, এটা কেন লিখছিলাম? আমি যদি সাপোজ এই যে লেফট অ্যালাইনমেন্টে করি, তাহলে দেখো, তাহলে কিন্তু আমার এইখানে কিন্তু মানে জায়গাটা ফাঁকা থাকতেছে, এই যে কামস দেওয়ার পরে এই জায়গাটুকু ফাঁকা। আমি যদি রাইট অ্যালাইনমেন্ট করি তাহলে তো একেবারে এই দিকে চলে আসলো, মিডলে করলে তো মিডলে হচ্ছে। বাট আমি যদি জাস্টিফাই ক্লিক করি তাহলে কী হবে, এইখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত মানে লেখাটা এমনভাবে হবে যে আমি যদি এর পরের যত লেখাই লিখি সবসময় কী হয়ে থাকবে, এই মানে বাম দিকে এবং ডান দিকে সবসময় কী থাকবে, মানে এইভাবে অ্যালাইনমেন্টটা ঠিক সুন্দর দেখাবে। ওকে, এরকম থাকবে না যে এইখানে এইটুকু ফাঁকা, তারপরে হয়তো সম্পূর্ণটা ওকে লেফট অ্যালাইনমেন্ট দিলে যেটা হয় আর কি। আমি আশা করি মানে যারা আমার ভিডিও দেখতেছে তারা বুঝতে পারতেছে যে আসলে এই অ্যালাইনমেন্টের, এই জাস্টিফাই অ্যালাইনমেন্টের মানে ইউজটা কত বেশি। ওকে, আচ্ছা, তাহলে আমরা মোটামুটি অনেক ফরম্যাটিং আমরা শিখে গেছি টেক্সট বক্স নিয়ে, কারণ এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ওকে, টেক্সট বক্স। আর এসব আরেকটা জিনিস মনে রাখবো যে আমরা এই যে কি বলে টেক্সট লিখতেছি, তো সাপোজ আমরা কোন কোন ফন্ট আমরা ইউজ করব, আমরা যদি এখানে লিখি সাপোজ ফন্টস আমরা কোনগুলো ইউজ করতে পারি ইন জেনারেল। আমরা চাইলে কয়েকটা ফন্ট আমি আগেই বললাম যে টাইমস নিউ রোমান, আমি এখানে লিখেও দিচ্ছি। ওকে, টাইমস নিউ রোমান, তারপরে হচ্ছে 2 হচ্ছে আমাদের চাইলে আমরা ইউজ করতে পারি টাহোমা। ঠিক আছে, এটাও মোটামুটি ভালোই একটা ফন্ট, খারাপ না। আমরা চাইলে এরিয়াল ইউজ করতে পারি, এরিয়াল। ঠিক আছে, এই যে এরিয়াল আছে, এই যে এরিয়াল, এই যে এরিয়াল হচ্ছে গুগলের ফন্ট। ওকে, তারপরে আমরা চাইলে আরেকটা ইউজ করতে পারি, সেটা হচ্ছে এইখানে আছে, সেটা হলো যে এজেন্সি এফবি। ঠিক আছে, এটা হচ্ছে এজেন্সি এফবি, মেবি এটার নাম, হ্যাঁ এজেন্সি এফবি। ঠিক আছে, এইগুলা হচ্ছে কি এজেন্সি এফবি, দেন হচ্ছে ইম্প্যাক্ট একটা আছে। ঠিক আছে, ইম্প্যাক্ট, এগুলো হচ্ছে মেইনলি এই যে এখানে আমি যে ফন্টগুলো লিখলাম এইগুলা, এই লাস্টের এই যে ইম্প্যাক্ট এবং এজেন্সি এইগুলো আসলে ডিজাইনের ক্ষেত্রে এগুলো খুবই ভালো কাজে দেয়। ওকে, বাট আমরা যদি মানে প্রফেশনাল লুক দিতে চাই তাহলে টাইমস নিউ রোমান, এরিয়াল। ওকে, আবার অনেক সময় ক্যালিব্রি ইউজ করা যেতে পারে এরিয়ালের সাথে। ওকে, এটাও খারাপ না ক্যালিব্রি। ঠিক আছে, ক্যালিব্রি এটাও ইউজ করা যেতে পারে। তো আমরা চাইলে এইগুলো আসলে ইউজ করতে পারি, মানে সমস্যা নাই। ঠিক আছে, তো তবে আমি সবসময় টাইমস নিউ রোমানটাকে প্রিফার করি, কারণ এটা দেখতে অনেক প্রফেশনাল লাগে। ওকে, আচ্ছা ঠিক আছে, তো আমরা এইগুলা ইউজ করতে পারি মানে চাইলেই। আচ্ছা, আমরা সাপোজ যদি চাই যে এইটুক যে আমরা লিখলাম এইটা আমি সাপোজ মাঝখানে আনতে চাই, তাহলে আমি কি করব, এই যে সিলেক্ট করে আমরা এই যে মিডল অ্যালাইনমেন্টে আনলাম, এই যে হয়ে গেল। আমি বুঝাইতে পারছি আশা করি, মানে সম্পূর্ণটা আমরা আমাদের অ্যালাইনমেন্ট চেঞ্জ করার দরকার না, আমি আমার যেটুকু দরকার আমি সেটুকু সিলেক্ট করে আমি এই অ্যালাইনমেন্টটা চেঞ্জ করব। আচ্ছা, ওকে, আচ্ছা, এরপরে আমি চাচ্ছি যে একটা ইকুয়েশান লিখতে। ঠিক আছে, তাহলে আমি কীভাবে ইকুয়েশান লিখবো, তাই না, এটা শেখা তো দরকার। আচ্ছা, তার জন্য আমি আরেকটা স্লাইড নিই। তো এইখানে আমি এখন নতুন একটা স্লাইড আমি কীভাবে নিব, তাই না, আমি এই যে নিউ স্লাইডের আন্ডারে এই যে মানে আছে না, আমি কন্ট্রোল এম আছে, লেখা আছে নিউ স্লাইড, তো আমি কন্ট্রোল এম যদি প্রেস করি চলে আসলো আমাদের নিউ স্লাইড। ওকে, অথবা আমরা এইখানে ক্লিক করেও কিন্তু এই যে এই জায়গাতে ক্লিক করেও নতুন স্লাইড আনতে পারি, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, তো আমরা কন্ট্রোল এম ইউজ করতে পারি অথবা এখানে ক্লিক করেও নতুন স্লাইড আনতে পারি। আচ্ছা, তো আমি এইটা ক্লিক করলাম, 2 নম্বর স্লাইড ক্লিক করে এখানে এবার কি করব, আমি সাপোজ ইকুয়েশান লিখতে যাচ্ছি। এখন সাপোজ কোন একটা ইকুয়েশান লিখি, সাপোজ আমি লিখবো যে E=mc², আইনস্টাইনের সেই বিখ্যাত ইকুয়েশানটা। ওকে, আমরা কীভাবে লিখবো, তো তার জন্য আমাদের কী করতে হবে, এই যে ইনসার্ট ট্যাবে যাইতে হবে। ইনসার্ট ট্যাবে যে এই যে এখানে ইকুয়েশান আছে না, ইকুয়েশান সিম্বল, এখান থেকে আমাদের ইকুয়েশানটাতে ক্লিক করবো আমরা। তো এই যে এইখানে ক্লিক করবো, আমরা এখানেও চাইলে ক্লিক করে দিতে পারি। ক্লিক করলে কী হবে, এখানে বাই ডিফল্ট কিছু ইকুয়েশান এখানেও দেওয়া আছে, এই যে কি বলে আমাদের এই যে দ্বিঘাত সমীকরণ। ওকে, কোয়াড্রেটিক ফর্মুলা আর কি, এটাও আমরা ইউজ করতে পারি, মানে বাই ডিফল্ট কিছু ইকুয়েশন লেখা আছে। তো আমরা সেটা না করে আমরা এইখানে ক্লিক করবো, এই যে পায়ের উপরে ক্লিক করলে এই যে চলে আসলো। এবার আমাদের লিখতে হবে E=mc², তাই তো। আচ্ছা, তো আমি ক্যাপস লক অন করে লিখলাম, কারণ তো বড় হাতের হয়, ক্যাপস লক দিলে বড় হাতের আসে আর কি। এরপরে =mc², তাই না, তো এম, আচ্ছা ছোটো হাতের এম হয়। এবার কি c² না, তো অনেকে কি করে এই যে c দিয়ে 2 দেয়,
এখন সির উপর 2 তো এখন যাচ্ছে না আমরা, তাহলে সেক্ষেত্রে সির উপরে যে তো 2 হবে, স্কোয়ার মানে তো সির উপরে 2, তাহলে এটা কীভাবে লিখবো? তার জন্য এই যে স্ক্রিপ্টের আন্ডারে আসবো, স্ক্রিপ্টের আন্ডারে এসে এই যে এইটা সিলেক্ট করবো, সুপার স্ক্রিপ্ট। এরপরে আমরা এই যে এইখানে সিলেক্ট করে সি, দেন এইখানে সিলেক্ট করে 2, এই যে ইকুয়াল টু এমসি স্কোয়ার হয়ে গেল। ওকে, আচ্ছা আমরা আরেকটু জটিল যদি কিছু লিখতে চাই, যে ওকে আমাকে তাহলে একটা কি বলে ইন্টিগ্রাল ইকুয়েশন লিখে দেখান, তাহলে কি করবো? আবার সেম এই যে ইকুয়েশনের উপর ক্লিক করলাম, এরপরে সাপোজ ইন্টিগ্রালের কোনো একটা, সাপোজ আমি এই ইন্টিগ্রালটা ইউজ করি, সিম্পল একটা ইন্টিগ্রাল। এখানে কি লিখি? এক্স স্কোয়ার ডিএক্স সাপোজ, ঠিক আছে? এই যে এটা আবার সুপারস্ক্রিপ্ট ইউজ করলাম, এক্স স্কোয়ার ডিএক্স, ঠিক আছে? এরপরে এই যে ডি এক্স। আচ্ছা অনেকে কি করে, এখানে এই যে এখানে আমি 2 লিখলাম না, এখানে 2 লেখার পরে এরপরে যদি আবার আমি ডিএক্স লিখি, তাহলে কিন্তু এই যে ডি কিন্তু ডিএক্সটা ওর সাথে হয়ে যাচ্ছে। তাহলে আমাকে কি করতে হবে? এই যে এইখানে ক্লিক করার পরে 2 তো আমি লিখলাম, লেখার পরে আমার এই যে অ্যারো আছে না আমার কিবোর্ডের আমি এই অ্যারোতে ক্লিক করবো, এই যে রাইট হ্যান্ড যে অ্যারোটা আছে, ওকে, এই যে রাইট হ্যান্ড অ্যারোতে ক্লিক করব, ঠিক আছে? ওপরে, নিচে, বামে এবং ডানের দিকে এরকম টোটাল 4টা অ্যারো আছে। তো আমি ডান দিকের যেটা মানে ডিরেকশন বোঝাচ্ছে, যেই দিকে দেখাচ্ছে ওই অ্যারোতে আমি ক্লিক করতেছি। ওকে, কোন অ্যারোটা আমি দেখাই দিই এখানেই, এই যে এইরকম একটা অ্যারো আছে না, এই যে এই যে অ্যারোটা, এই অ্যারোটাতে কিবোর্ডে কিন্তু এরকম একটা অ্যারো আছে, এইটাতে ক্লিক করছি আর কি। ওকে, আচ্ছা তাহলে এরপরে আমি ডিএক্স লিখি, তাহলে এই যে সুন্দরভাবে আসবে এক্স স্কোয়ার ডিএক্স। আমি সাপোজ এবার এইখানে ক্লিক করলাম, এখানে 1 থেকে 2 মানে আমার লোয়ার লিমিট এবং আপার লিমিট দিলাম, ইকুয়াল টু আমার যেটাই আসে, সাপোজ মানে কিছু একটা আসবে তো, তাই তো? তো আমি সাপোজ এটাকে সি বললাম। ওকে, মানে তো আমি আশা করি বুঝাইতে পারছি, ঠিক আছে? এইভাবে আমরা চাইলে একের পর এক আসলে ইউজ করতে পারবো আর কি, আমাদের মানে যা দরকার হয় আমরা এইভাবে ইকুয়েশন লিখতে পারবো, কোনো সমস্যা নেই। আবার চাইলে আমরা কিন্তু এই যে এখানে সাইন থিটার কিছু ফাংশন আছে, আমরা সেগুলো ইউজ করতে পারি। ওকে, লার্জ ব্র্যাকেট মানে আমরা সামেশান ইউজ করতে পারি। দেন হচ্ছে এই যে কিউবিক রুট এগুলো আছে, লিমিট আছে। ওকে, তারপরে যে অপারেটর আছে অনেক। দেন হচ্ছে ম্যাট্রিক্স আমরা এখান থেকে করতে পারি, মানে মোটামুটি সব কিছুই মানে ম্যাথে যা যা লাগে সবই আছে এখানে। তারপরে এখানে যদি আমাদের কোনো চিহ্ন লাগে, সাপোজ আলফা বিটা গামা, এই যে আলফা বিটা গামা আছে, থিটা আছে, ওকে, সবই আছে এখানে। আমরা যা আমাদের দরকার আমরা এখান থেকে ইউজ করতে পারি। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমরা চাইলে কিন্তু আবার এরকমও করতে পারি কি, যে এই যে এখানে সাপোজ আমি আরেকটা ইকুয়েশন লিখবো, ঠিক আছে? কিন্তু আমার এখন সাপোজ একটা চিহ্ন দরকার, সেটা হচ্ছে সাপোজ ইটা। আমি এখন ইটা তো আমার এখানে নাই, দেখি আমি যদি এখানে খেয়াল করি এখানে কিন্তু আমার ইটা নাই, এই জায়গাতে কোনো জায়গায় ইটা নাই। তাহলে আমি ইটা কীভাবে আনবো, তাই না? তাহলে ইটা আনার জন্য আমি এই যে ইঙ্ক ইকুয়েশন আছে না, আমি এখানে চাইলে ক্লিক করে এখানে আমি ইটা লিখবো। এই যে ইটা কেমন হয়, এরকম হয় না অনেকটা? এই যে এটা এন চলে আসলো, তাই না? ইটা তো না। আচ্ছা আমরা তাহলে কি করতে পারি, এই যে সিলেক্ট অ্যান্ড কারেক্ট আছে না, এখানে ক্লিক করে এইটা পুরোটা সিলেক্ট করলাম। এবার এই যে এখানে দেখাচ্ছে এই যে ইটা, এই যে গ্রিক স্মল লেটার ইটা, আমি এই যে ইটাতে ক্লিক করে এবার আমি চাইলে ইনসার্ট দিয়ে দিতে পারি, এই যে ইটা চলে আসলো। ওকে, আমরা এইভাবে চাইলেও মানে করতে পারি, এটাকে আনতে পারি। আবার চাইলে এই যে এখানে ইনসার্টে যে এইখান থেকে সিম্বল দিয়ে আমরা এটা আনতে পারি। আমি বুঝাইতে পারছি আশা করি যে কিভাবে মানে আনতে হবে। তো ওকে, তো এবার হোম ট্যাবে আবার চলে আসি। তাহলে ইকুয়েশান রিলেটেড কোনো কিছু আর আমার মনে হয় সমস্যা নাই। তাহলে ইকুয়েশান বোঝা গেছে, ফন্ট কোনগুলো ইউজ করব, দেন হচ্ছে টেক্সট বক্স কীভাবে আনতে হয়, এগুলো সবই আশা করি বোঝাইতে পারছি। এই বেসিক কাজগুলো আগে আমি মানে শেষ করে নিলাম। ওকে, টেক্সট বক্সের তাহলে কি হইলো, যে টেক্সট বক্স কীভাবে আনতে হয় এবং টেক্সট বক্সকে কীভাবে ফরম্যাটিং করতে হয় এটা আমরা শিখলাম। ওকে, এবার আমাদের আরেকটা কাজ শিখতে হবে, সেটা হচ্ছে আজকের ক্লাসের মানে আজকের প্রথম ক্লাসের লাস্ট যে টপিক, সেটা হচ্ছে শেপ। আমরা কিভাবে শেপ আনতে পারি এবং কিভাবে শেপ মার্জিং করতে হয়, আজকে এই দুইটা কাজ শিখবো আমরা প্রথম ক্লাসের পাওয়ার পয়েন্টের। ওকে, তো আমরা শেপ আনি। তো আমরা নিউ স্লাইডে গেলাম, এবার আমরা শেপ আনবো। এই যে এখানে ড্রয়িংয়ের আন্ডারে শেপ আছে, এই যে পুরো শেপের যে প্যালেট দেওয়া আছে, অথবা আমরা ইনসার্টের আন্ডারে যেও শেপের প্যালেটে যাইতে পারি। এই যে শেপস লেখা আছে, এই যে পুরো প্যালেটসটা এখানে দেওয়া আছে। তো আমরা যে কোনো জায়গা থেকে ইউজ করতে পারি। সাপোজ হোম ট্যাব থেকেই শেপ ইউজ করতেছি আমরা, তো যে কোনো শেপ নিই। সাপোজ আমি এই যে
ওভাল লেখা আছে, এইটাতে আমি ক্লিক করলাম। এখন এই যে ওভালে ক্লিক করে এই যে প্লাস পয়েন্টার যখন আসবে তার মানে সিলেক্ট হয়েছে। এবার আমি শিফট চেপে এই যে এইভাবে ড্র্যাগ করব। ওকে, শিফট যদি আমি ছেড়ে দিই তাহলে দেখা যাবে কী হয়ে যাবে, ওভাল হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে। কিন্তু আমি যদি শিফট চেপে মানে এইভাবে শিফট না চেপে করি তাহলে এরকম হবে, আর আমি যদি শিফট চেপে করি তাহলে এটা ওভাল হয়ে যাবে। তার মানে শিফট ওভালটা সার্কেল হয়ে যাবে। তার মানে শিফটের কাজ কি? শিফটের কাজ হচ্ছে যে আমাদের কি বলে, আমি শিফট ছেড়ে দিলে এরকম হচ্ছে, বাট শিফট যদি রাখি তাহলে কি হবে, সুন্দর সার্কেল হবে। এই যে সুন্দর সার্কেল হয়ে যাবে, ব্যাপারটা এরকম। ঠিক আছে, তার মানে আমার সবসময় মনে রাখতে হবে যে শিফট আমি যদি মানে প্রেস করে দেন হচ্ছে যে কোনো একটা শেপ আঁকি তাহলে ওটার অ্যাসপেক্ট রেশিওটা সেম থাকবে। আর অ্যাসপেক্ট রেশিও যদি আমি সেম না রাখতে চাই তাহলে শিফটে ক্লিক করা যাবে না। ওকে, তো এখানে আমি একটা কি আনলাম, একটা হচ্ছে সার্কেল আনলাম। ওকে, আচ্ছা, এরপরের কাজ হচ্ছে যে আমাদের সাপোজ আমি চাচ্ছি যে এইটাকেই, এই সার্কেলটাকে আরেকটা সার্কেল আনতে, তাহলে আমি কী করব, এটাকে ক্লিক করে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সিতে প্রেস করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিতে পারি, এই যে আরেকটা হয়ে গেল। এটা একটা পদ্ধতি, মানে আরেক এই সেম জিনিসই মানে আরেকটা তৈরি করার। কিন্তু আমরা চাইলে আরেকটা শর্টকাট কে আছে, সেটা হচ্ছে কন্ট্রোল ডি। আমি যদি কন্ট্রোল ডিতে প্রেস করি তাহলেও কিন্তু এই সেম জিনিসটাই চলে আসবে, মানে আরেকটা কপি হয়ে যাবে। তা আমাদের আরেকটা আমি মানে কি বলে শিখলাম যে কন্ট্রোল ডি প্রেস করেও কিন্তু আমরা কপির কাজটা করতে পারি। তো আমরা এটা লিখে রাখি, সাপোজ আমি এখানে লিখে রাখি যে আমি কি তাহলে শর্টকাট কী শিখেলাম। শর্টকাট কী হচ্ছে, আমি যদি সিটিআরএল হিসাবে মানে কন্ট্রোলকে রিপ্রেজেন্ট করতেছি, সাপোজ সিটিআরএল প্লাস আমি যদি এ দিই তাহলে অল মানে সিলেকশন হবে, অল সিলেক্টেড। ঠিক আছে, দেন হচ্ছে আমি যদি কন্ট্রোল প্লাস সি প্রেস করি তাহলে সেটা হবে কি, কপি। ঠিক আছে, সেটা হবে কপি। দেন হচ্ছে আমি যদি কন্ট্রোল প্লাস আমি যদি সাপোজ ভি করি তাহলে সেটা হবে পেস্ট। ওকে, পেস্ট। আমি যদি কন্ট্রোল প্লাস ডি প্রেস করি তাহলে সেটা হবে কি, সেটাও কিন্তু কপির কাজই করবে, মানে কপি না, আসলে এটা মেইনলি বলা হয় ডুপ্লিকেট হবে আর কি, যেটা এক প্রকার আসলে কপিরই কাজ করবে, কপি। এরপরের কাজ হচ্ছে যে কন্ট্রোল যদি প্লাস কন্ট্রোল সিটিআরএল কন্ট্রোল প্লাস যদি জেড ইউজ করা হয় তাহলে হচ্ছে আনডু আর রিডু হবে আর কি। আর আমি যদি কন্ট্রোল ওয়াই প্রেস করি, ওকে, কন্ট্রোল ওয়াই, তাহলে কি হবে, রিডু। তার মানে কি, সাপোজ আমি এই যে এই লেখাটা লিখলাম না, আমি যদি কন্ট্রোল জেড প্রেস করি তাহলে এই যে চলে গেল, আর আমি যদি কন্ট্রোল ওয়াই প্রেস করি তাহলে আবার এটা চলে আসবে। ওকে, আচ্ছা, বিষয়টা হচ্ছে এরকম, রিডু আর আন্ডুর কাজটা এরকম। আমি এটা মানে লিখে রাখতেছি এই জায়গায়, তাহলে সুবিধা হবে আর কি সবার জন্য। তো আমি টাইমস নিউ রোমান দিয়ে এটাকে ফ্রন্টে ইনক্রিজ করে দিলাম। এগুলো আমরা শিখলাম আর কি, এই শর্টকাট কিগুলো। আচ্ছা, আবার যত শর্টকাট কি আমি লিখবো আমি এখানে লিখে দিব আর কি। আচ্ছা, তো এইটা আমি শিখলাম। এখন এর পরের কাজটা হচ্ছে কি, যে আমি যদি চাই, সাপোজ আমার চাচ্ছি কি আমি উত্তল দর্পণ বানাইতে যাচ্ছি, তাহলে আমি কীভাবে একটা উত্তল দর্পণ বানাইতে পারি। আমার তো লাগবে অনেক সময় এরকম একটা উত্তল দর্পণের সাইজের মতো যদি কোনো একটা শেপ আমাদের লাগে। এখন এখানে তো কোনো জায়গায় উত্তল দর্পণের কোনো শেপ আছে এই মডেল প্যালেটসে? কোনো জায়গায় নাই কিন্তু সেরকম। ঠিক আছে, এরকম নাই, তাহলে আমি কিভাবে করতে পারি? ওকে, অথবা আমার সাপোজ ওই যে কি বলে, আমি সেটের বিভিন্ন ম্যাথ আছে না, ম্যাথ করছি, সেই সেটের ম্যাথে কিন্তু এটা সাপোজ এ সেট, এটা সাপোজ বি সেট। এই এ সেট বি সেটের মধ্যে আমি যদি চাই যে মানে ইন্টারসেকশনটা করতে পাইতে, তাহলে আমি কীভাবে, একটা থাকতো না যে আমাদের এরকম থাকতো, এই যে এরকম থাকতো না, এই মাঝখানের এই পার্টটুকু থাকতো। তো আমি সেই রকম যদি করতে চাই তাহলে কীভাবে করব? অথবা আমি যদি চাই যে এই পুরোটাই সিলেক্টেড হয়ে থাক, নতুন একটা হোক, তো আমি কীভাবে করবো? মানে এক কথায় শেপ আমি মার্জিং করতে যাচ্ছি, তাহলে আমি শেপ মার্জিং কীভাবে করব? তো সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, এই যে দুইটা কাছাকাছি আনলাম, কাছাকাছি এনে এই যে সিলেক্ট করার পরে এই যে ফরম্যাটে যাব,
এইখানে মার্জ শেপস আছে। ওকে, এই যে মার্জ শেপসের আন্ডারে আমি চাইলে ইউনিয়ন করে দিতে পারি। এই যে ইউনিয়ন করার মানে হচ্ছে যে এই যে সাপোজ আমি ইউনিয়ন করলাম, তাহলে এই যে দুইটা একসাথে হয়ে গেল, দুইটা একসাথে, ঠিক আছে। এরপরে আমি চাইলে সাপোজ আমি কন্ট্রোল জেড দিয়ে আমি আনডু করে দিই। এরপরে আমি যদি চাই যে না আমি ইউনিয়ন করবো না, আমি সাপোজ কম্বাইন করবো, এই যে কম্বাইনও করতে পারি। কম্বাইন করলে এরকম হয়ে যাবে, এই যে এরকম। ওকে, এই যে মাঝখানের এইটুকু কী হয়ে যাবে, আউট হয়ে যাবে, এই দুইটা থাকবে খালি, ঠিক আছে। এইটুকু নাই কিন্তু, এটুকু নাই কিন্তু আমি যদি এখান থেকে ক্লিক করি তাহলে কিন্তু আছে। তার মানে মাঝখানে সাদা, এই দুই পাশে এরকম। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের কাজ হচ্ছে কিসের, কম্বাইনের। আমি চাইলে ইন্টারসেক্ট হয়ে যে করাইতে পারি, এই যে ইন্টারসেক্ট, এই যে উত্তল দর্পণের মতো হয়ে গেল। ওকে, আবার আমি চাইলে এটাকে ইন্টারসেক্ট না করে আমি সাবট্র্যাক্ট করে দিতে পারি। সাবট্র্যাক্ট মানে হচ্ছে যে ওই যে পূরকের মতো, পূরক সেটের মতো, যে এইখানে যেই পার্টটা ছিল এইটুকু সহ দ্বিতীয় সেটটা বাদ, ঠিক আছে। আবার আমি চাইলে ফ্র্যাগমেন্টও করতে পারি। ফ্র্যাগমেন্টটাতে একটু সুবিধা কি, যে সব হয়ে যাবে, এই যে মাঝখানের এইটুকু চলে আসলো, আবার এই যে আলাদা এটা হয়ে গেল, এটাও হয়ে গেল, অর্ধচন্দ্রাকৃতির মতো অবস্থা আর কি। এরকম টোটাল কয়টা হয়ে গেল, চারটা, আমার মানে তিনটা পার্টে এটা বিভক্ত হয়ে গেল। এরকম চাইলে আমরা শেপ মার্জিং করতে পারি। অথবা আরেকটা আমি সাপোজ কি বলে অন্য একটা শেপ আনলাম, সাপোজ ট্রায়াঙ্গেল আনলাম। ট্রায়াঙ্গেল এনে জাস্ট সিম্পল আমি জাস্ট মানে যে কোনো একটা যেরকম সেমন একটা শেপ মানে সিলেক্ট করে এটাকে মার্জিং করব। সাপোজ আমি ফ্র্যাগমেন্ট করে দিলাম, এই যে ফ্র্যাগমেন্ট হয়ে গেল। ওকে, এই যে বিভিন্ন আকারের ফ্র্যাগমেন্ট হয়ে গেল। এটা হচ্ছে শেপ মার্জিং করা। আমাদের অনেক সময় লাগে যে শেপ মার্জিং ডিজাইন, গ্রাফিক ডিজাইনের মতো কাজ করতে গেলে আমাদের শেপ মার্জিং করা লাগে। ওকে, শেপ মার্জিং আমাদের করা লাগে, এই জন্য শেপ মার্জিং শেখাটা খুবই ইম্পর্টেন্ট। আবার আমি চাইলে এটাকে ক্লিক করে সাপোজ এটাকে রাইট ক্লিক করলাম, আমি চাইলে এটার ফিলের আন্ডারে এসে আমি এটার কালারও চেঞ্জ করে দিতে পারি। এটা হচ্ছে কিসের, ভিতরের কালার চেঞ্জ হলো কিন্তু বাইরে কিন্তু নীল হয়ে আছে, এই যে নীল হয়ে আছে, এই যে আমি যদি খেয়াল করি যে এইদিকে কিন্তু নীল হয়ে আছে, তাহলে আউটলাইনে নীল হয়ে আছে। আমি চাইলে এটার কালারটা সরাই দিতে পারি অথবা ব্ল্যাক করে দিতে পারি, যে নো আউটলাইনে ক্লিক করলে একদম কোনো কিছুই থাকবে না। এই যে আবার আমি চাইলে সাপোজ এটাকে হলুদও করে দিতে পারি, কোনো সমস্যা নেই, আমার ইচ্ছা আমার অনুযায়ী। আমি কোনো কালার করতেছি না আউটলাইনে, এরকমই সিম্পল রাখলাম। এইভাবে আমরা চাইলে কালার চেঞ্জ করতে পারি। অথবা আরেকটা জায়গায় কালার চেঞ্জ করা যায়, সেটা হচ্ছে যে এটাকে সাপোজ ক্লিক করে এই যে এটাকে যখনই আমি ক্লিক করতেছি তখনই কিন্তু এই যে শেপ ফিল আছে না, এইখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারি। এই যে সাপোজ এটা, আর শেপ আউটলাইনের আন্ডারে আসলে সাপোজ আমি নো আউটলাইন করে দিলাম। ওকে, আমি চাইলে শেপে ইফেক্টও দিতে পারি। কীরকম, যে আমি চাচ্ছি যে একটা শ্যাডো টাইপের কিছু একটা দিতে, এই যে শ্যাডোর আন্ডারে আসবো, এসে এই যে সাপোজ যে কোনো একটা অফসেট বটম এটা ইউজ করলাম, এই যে শ্যাডো হয়ে গেছে, কিন্তু এই যে নিচে একটা শ্যাডো চলে আসছে মোটামুটি, ঠিক আছে। তো আমরা এইভাবে চাইলে মোটামুটি আমাদের ইফেক্ট অ্যাড করতে পারি। ওকে, আচ্ছা, এই গেল হচ্ছে যে শেপ এবং আমাদের যে ফন্ট, যে এটার বেসিক কাজগুলো আমরা আজকের ক্লাসটাতে শিখলাম। ওকে, এরপরে জাস্ট আরেকটা সিম্পল কাজ দেখে আমরা আজকের মতো এটা শেষ করব। ওকে, দেন হচ্ছে আমরা নেক্সট ক্লাসে আমরা শিখব যে টেবিল, দেন হচ্ছে ইমেজ ফরম্যাটিং করা। ওকে, পিকচার কিভাবে আনতে হয়, তারপরে পিকচারের ব্যাকগ্রাউন্ড আমরা কিভাবে রিমুভ করতে পারি এই পাওয়ার পয়েন্টের মাধ্যমে, সেইগুলো শিখবো। ওকে, তারপরের ক্লাসে আমরা দেখব যে ট্রানজিশন এবং অ্যানিমেশন দেওয়া। ওকে, তাহলে আমাদের কী হবে, একটার পর একটা মানে শিখতে থাকবো আমরা। আচ্ছা, আরেকটা জিনিস, এইখানে যেহেতু এটা আজকে বেসিক ক্লাস, তো আমি এখানে স্লাইড আমরা সাপোজ এইটুকু আমি স্লাইড শো করে দিতেছি, তাহলে আমি স্লাইড শো কীভাবে করাবো, এই যে এইখানে আমি যদি খেয়াল করি, কার্সরের দিক খেয়াল করি, এইখানে যে স্লাইড শো আছে এইখানে ক্লিক করলেই আমাদের স্লাইড শো অন হয়ে যাবে। ওকে, এরপরে সাপোজ আমি যদি রাইট বাটন অ্যারোতে ক্লিক করি, এই যে স্লাইড শো হচ্ছে, ঠিক আছে। অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, এই যে এইখানে আর ট্যাবের আন্ডারে স্লাইড শো আছে না, এইখান থেকে আমরা মানে শুরু করতে পারি। এই যে ফ্রম বিগিনিংয়ে ক্লিক করলে বিগিনিং থেকে হবে, অথবা কারেন্ট যেটা সাপোজ আমি 3 নম্বরে সিলেক্ট করে আসি, 3 নম্বর স্লাইডে আমি চাচ্ছি এইখান থেকে কি বলে আমাদের স্লাইড শো অন হোক, তাহলে এই যে ফ্রম কারেন্ট স্লাইড, এই যে এখানে ক্লিক করলে এখান থেকে শুরু হবে, প্রথম থেকে শুরু হবে না, ব্যাপারটা হচ্ছে এরকম। ওকে, আচ্ছা, আর এটা হচ্ছে এবার হলো যে আমরা এতক্ষণ যেই যা কিছু করলাম এবার তো আমাদের সেভ করে রাখতে হবে, তাই না। আমি এত স্লাইড তৈরি করলাম, যদি সেভই না করতে হয় তাহলে কী হইলো, তাহলে সেক্ষেত্রে আমাদের ফাইল ট্যাবের আন্ডারে যাব, এরপরে এই যে সেভ অ্যাজ আছে না, এখানে ক্লিক করব, এরপরে দিস পিসের আন্ডারে আসবো, এসে
আমরা এখানে আমাদের যে কোনো একটা নাম দিব, সাপোজ পাওয়ার পয়েন্ট কি বলা যায়, মাস্টার ক্লাস আমি সাপোজ নাম দিলাম, মাস্টার ক্লাস নাম দিলাম। দিয়ে আমি যে কোনো জায়গায় আমি আমার যে কোনো মানে ফাইলের আন্ডারে আমি এটা মানে কি বলে স্টোরেজের আন্ডারে রাখতে পারি। আমি এখানে রাখলাম সাপোজ ডকুমেন্টে, এরপরে আমি সেভ করে দিব। আচ্ছা, আরেকটা জিনিস, আমি এখানে চাইলে পাওয়ার পয়েন্টকে কিন্তু এই যে আমি যদি এখানে ক্লিক করি, এই যে কি বলে সেভ অ্যাজ টাইপ, এখানে ক্লিক করলে আমি পিডিএফও করতে পারি। কিন্তু আমি চাইলে পিডিএফ করতে পারি, আমি চাইলে ভিডিও ফরম্যাটেও সেভ করতে পারি, গ্রাফ, গিপ, তারপর হচ্ছে জেপিজে মানে ইমেজ ফরম্যাট, পিএনজে যে ইমেজ ফরম্যাট, টিফ ট্যাগ মানে যেটা, এটাও ইমেজ ফরম্যাট। আমি চাইলে এরকম ফরম্যাটেও আমি কিন্তু সেভ করতে পারি। আমি যদি পিডিএফে সিলেক্ট করি তাহলে পিডিএফ হয়ে যাবে, ওই 4-5টা যে স্লাইড আমাদের আছে না, ওটা পিডিএফ হয়ে যাবে। আমি চাই এখন আপাতত এগুলো চাচ্ছি না, আমি চাচ্ছি যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন হিসাবেই থাকুক এটা। ওকে, আমি এইটা দিয়ে এখানে কি করব, এখানে সেভ করব। ওকে, অথবা আমি এখানে কিন্তু এখন আরেকটা জিনিস আমি এখানে শিখাই রাখি, সেটা হচ্ছে অথর আছে না, এখানে তো বাই ডিফল্ট আসুস আছে, আমি চাইলে কিন্তু আমার নামও দিতে পারি। ঠিক আছে, সাপোজ আমি এখানে করে বাদ দিয়ে আমি সাপোজ অনেক কর্মকার, এই যে আগেই চলে আসছে অনেক কর্মকার দিয়েও আমি সিলেক্ট করে রাখতে পারি। তাহলে কী হবে, এটা কে তৈরি করছে, এটা সব মানে আমি যে ল্যাপটপেই যাই, যে কম্পিউটারেই যাই, ওকে, এখানে কিন্তু অথর্স হিসাবে আমার নাম দেখাবে। ওকে, এবার আমি সেভ করে দিব, তাহলে সেভ হয়ে গেছে। ওকে, এখন আরেকটা জিনিস এখানে আমি লিখে রাখি, সেটা হচ্ছে কন্ট্রোল, আমি যদি এস প্রেস করি তাহলে সেটা সবসময় কী বলে কী হয়ে যাবে, সেটা হয়ে যাবে সেভ। ঠিক আছে, সেটা হচ্ছে সেভ। ঠিক আছে, এটা হচ্ছে সেভ করা। ওকে, আচ্ছা ঠিক আছে, আজকের মতো এতটুকুই থাক। এরপরে আমরা নেক্সট ক্লাসে আমাদের পরবর্তী যে টপিকসগুলো থাকবে সেইগুলো আমরা ডিসকাস করব। ওকে, আচ্ছা আজকের মতো এতটুকুই, থ্যাঙ্কস।